আসসালামু আলাইকুম। আজকে পত্রিকার কয়েকটা জায়গায় চোখ পড়লাম তারপরে একটু ভাবনায় পড়ে গেলাম। কিছুটা স্মৃতিচারণা হলো নিজের মধ্যে, নিজেই স্মৃতিচারণ করতে লাগলাম। সংবাদে আসি। সংবাদ ছিল যে কাল রাতে বাড়িতে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে। বিশেষ করে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। আর তার সঙ্গে অন্যান্য জায়গায় কুষ্টিয়া এবং অন্যান্য জায়গায় বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়েছে। যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের নেতাদের বা তাদের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। ৩২ নম্বরে কাল ভাঙচুর হয়েছে। শেখ হাসিনার সুধা ভবনেও বাড়িটি ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। শেখ হাসিনার সুধা ভবনে আগুন লাগানো হয়েছে। সে আগুন পরে নেভানো হয়েছে। আর ৩২ নম্বর বাড়ি তো বেশ ভালোভাবেই ভাঙচুর হয়েছে এবং আগুনও লাগানো হয়েছে। এই ছিল সংবাদ। আরেক জায়গায় পড়লাম, ওই পাতাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সংবাদ সম্মেলনে তাঁর দেয়া মন্তব্যের কথা। তিনি মন্তব্য করেছেন যে দেশের রাজনৈতিক দলগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বা পূরণে ব্যর্থ হয়েছে। হাসনাত আবদুল্লাহ এই আন্দোলনের সময় আমাদের আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, যে বিপ্লব ঘটে গেল, যে ইনকলাব ঘটে গেল, সেই ইনকলাবের তিনি একজন পুরোধা। তার কথা গুরুত্বের সঙ্গেই বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে, গুরুত্বের সঙ্গে নিতে হবে, বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে। কারণ তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন এই অভ্যুত্থানে এবং এখনও কাজ করে যাচ্ছেন এই অভ্যুত্থানকে সার্থক করার জন্য। সুতরাং ফেলা নয়, তার কথা যত্ন সহকারে নিতে হবে, বুঝতে হবে, গুরুত্ব সহকারে নিতে হবে এবং চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমিও সেই কাজটি করার চেষ্টা করছিলাম যে এই তরুণ একথা কেন বললেন যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি উদাহরণ টেনেছেন, তিনি রেফারেন্সে গিয়েছেন, তিনি যোগসূত্রে খোঁজার চেষ্টা করেছেন। ১৯৪৭ সালের কথাই উনি গিয়েছেন, অর্থাৎ যখন প্রথম দেশ বা বাংলা বা ভারত ভাগ হয়েছে তখনকার কথা থেকে শুরু করে এসেছেন। অর্থাৎ ১৯৪৭ থেকে এসেছেন, তারপরে ১৯৭১, তারপরে ২০২৪ সালের কথা উল্লেখ করে বলেছেন যে এই দীর্ঘ সময়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। কেন হয়েছে? এই কথা ভাবতে আমার বাংলাদেশ টেলিভিশনের কথা মনে হলো। আপনারা জানেন, যারা বাংলাদেশ টেলিভিশন দেখতেন একসময় নিয়মিতভাবে, তারা জানেন যে ৭-এর দশকে বা ৮-এর দশকে, বিশেষ করে ৮-এর দশকে বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান ছিল। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। ওই ৬.৫ ঘন্টার মধ্যে সন্ধ্যার সময় অনুষ্ঠান বসতো, মানে শুরু হতো কি ৫টা থেকে শুরু করে রাত ১১:৩০ অবধি। শুক্রবারে সকালে একটা অধিবেশন ছিল। সেগুলো পুনরাবৃত্তি হতো। কিন্তু মূলত অনুষ্ঠানগুলো হতোই সন্ধ্যাবেলায়। কারণ সন্ধ্যাবেলায় টেলিভিশন খুলতো। ৬.৫ ঘন্টার ওই টেলিভিশন কিন্তু অনেক আ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল মানুষের জীবনে, বিশেষ করে শহরবাসীর জীবনে বিরাট ভূমিকা রেখেছিল। আমাদের মতো যারা মধ্যবিত্ত বা শহরবাসী ছিলেন, তাদের জীবনে বাংলাদেশ টেলিভিশন একটা বিরাট ভূমিকা রেখেছিল। কারণ বাংলাদেশ টেলিভিশন তখন একটা হাউসহোল্ড আইটেম বলা যায়। একটা হাউসহোল্ড মানে ঘরোয়া একটা ব্যাপার ছিল। ঘরোয়া একটা বিষয় ছিল। ঘরোয়া বিষয় ছিল বলে আমি মনে করি। আমি নিজেও সেই সময় টেলিভিশনের সঙ্গে জড়িত ছিলাম। পুরো ৮-এর দশকে আমি ছিলাম বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে, এবং এর কিছু অনুষ্ঠান, কয়েকটি অনুষ্ঠান বেশ দাগ কেটেছে মানুষের মনে। একটা অনুষ্ঠানের কথা বলি, যদি কিছু মনে না করেন। ফাজিল রনি সাহেব উপস্থাপনা করতেন। তার উপস্থাপনায় একবার একটি অনুষ্ঠান হয়েছিল যেখানে জিয়াউর রহমান উনার ইন্তেকালের পরে বা উনার হত্যার পরে দেশের তাকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল। এবং তিনি কি ছিলেন, কেমন রাষ্ট্রপতি ছিলেন, কেমন মানুষ ছিলেন, তা দেখানো হয়েছিল অনুষ্ঠানে। এবং সেই অনুষ্ঠানে একটি বাক্স, খুব কম দামি, বা সুটকেস বলতে আমরা যে বুঝি বা লাগেজ বলতে যাবো, এই ধরনের একটা বাক্স খুলে দেখানো হয়েছিল যে এটা ছিল তার সম্পদ। এখানে তেমন কিছুই ছিল না। আরেকজনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল, যিনি গণভবনের একজন কর্মচারী ছিলেন।
তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান সাহেব খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি এমনকি চিনির পায়েস খেতেন না। তিনি গুড় দিয়ে তৈরি করা পায়েস খেতেন। তিনি এইরকম কৃচ্ছ্রতা সাধন করতেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তাকে এইভাবে দেখানো এবং তাই দেখানো হয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ে গেল ১৯৭৫ সালে ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সবাই ইন্তেকাল করেন। তাদেরকে হত্যা করা হয়। একটি সামরিক অভ্যুত্থান হয় পরে। তারপরে পত্রপত্রিকায় ওই ৩২ নম্বর বাড়িতে, যে বাড়িটি কালকে ভাঙা হয়েছে এবং আগুন লাগানো হয়েছে এবং বিপ্লবের শুরুতে একবার সেই বাড়ির উপরে আঘাত এসেছে, সেই বাড়ির ঘটনা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়েছিল এবং তখন বলা হয়েছিল বা লেখা হয়েছিল বা আমি পড়েছি যে ওই বাড়িতে কী পাওয়া গিয়েছে। শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ সবারই হত্যা হয়ে যাওয়ার পর, হত্যাকাণ্ড ঘটার পরে সেই বাড়িতে কী পাওয়া গিয়েছে এই নিয়ে একটি সংবাদ ছিল, প্রতিবেদন ছিল। তাতে আমি দেখেছিলাম লেখা হয়েছিল যে ওই বাড়িতে ৬০,০০০ টাকা পাওয়া গিয়েছে। সে আমলে ১৯৭৫ সালে ৬০,০০০ টাকা বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে। আর কিছু তেমন পাওয়া যায়নি। কিছু সামান্য গহনাপত্রের কথা উল্লেখ করা হয়েছিল, অলংকার। আর অনেক দিন পরে ১৯৮১ সালে, বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে আরেকটি ঘটনা ঘটল, আরেকটি হত্যাকাণ্ড ঘটল, সেটি জিয়াউর রহমান সাহেবের। এবং তার বাক্সে পাওয়া গেল তেমন কিছুই না এবং তিনি সাধারণ জীবনযাপন করতেন। অথচ দেখুন আজকে লাখ লাখ কোটি কোটি টাকার কথা শুনি, লাখ লাখ টাকা নয়, লাখ লাখ কোটির কথা শুনি। ওই পরিবারের কাছে আছে বা সঞ্চয় করেছেন তারা, বা সম্পদের পাহাড় গড়ে উঠেছেন, যাদের বাড়িতে একসময় মাত্র তখনকার দিনের ৬০,০০০ টাকা পাওয়া গেছে, তার বেশি কিছু পাওয়া যায়নি। সেই পরিবার কি করে লাখ লাখ কোটি টাকার মালিক হতে পারে, এটা ভাববার বিষয়। এবং আরেকটি পরিবার, যার প্রধান পুরুষ ছিলেন জিয়াউর রহমান, যার যিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি কোনো সম্পদ রেখে যাননি, তাহলে সেই পরিবারে আজ কত টাকা আছে? আর এটাও জানতে ইচ্ছা হয়, কৌতূহল হয় যে এই পরিবারে কত টাকা জমেছে। হাসনাত আবদুল্লাহ যে বললেন যে রাজনৈতিক দলগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, এই কথা বলার পিছনে কারণ তো নিশ্চয়ই আছে। কেন বলেছেন তিনি ভেবে দেখুন। আমাদের ছোটবেলায়, আমি বড় হয়েছি ৬০ দশকে, এই সময় আমরা ত্যাগের গল্প শুনতাম। ব্রিটিশ আমলে, ব্রিটিশ জামানায় কে কোন পরিবার থেকে এসেছে, কত সম্পদশালী পরিবার থেকে এসে কত ত্যাগ করেছেন, কিভাবে মানুষের জন্য, স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য, মানুষের স্বাধীনতার জন্য কি ত্যাগ করছেন, এই ত্যাগের গল্পগুলো শুনতাম, ত্যাগের ঘটনাগুলো শুনতাম প্রায়। আর এখন শুনি লাখ লাখ কোটির কথা, কে কত সম্পদ করতে পেরেছে। এই ঘোড়দৌড়ের পিছনে সবাই লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ সঞ্চয় করার পিছনেই তো সবাই। ভোট কি হয়? আজকাল সবাই ভোট নিয়ে কথা বলছেন, ভোট চাই, ইলেকশন চাই, নির্বাচন চাই। কি ভোট হয় আমরা সবাই জানি, কিভাবে হয় তাও আমরা জানি। বাংলাদেশে কিভাবে কারা ভোট নিয়ে পরিচালনা করেন, কিভাবে হয়, কিভাবে মানুষকে নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে, এটা সবারই জানা আছে। গ্রামের মানুষ, শহরের মানুষ, সবারই জানা আছে কিভাবে হয়। একটা করে রাজনৈতিক দল আসে আবার চলে যায়, আসে আর চলে যায়, কিন্তু এই সম্পদের খেলা চলতেই থাকে। এই সম্পদের খেলা যতদিন চলবে ততদিন কি মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না ব্যর্থ হবে বারবারই? তাহলে কি হবে? নতুন কিছু হবে? হাসান আবদুল্লাহ তো সেই কথাই বলেছেন, নতুনের কথা বলেছেন। নতুনকে নিয়েই তো আশা, নতুনকে নিয়েই তো আকাঙ্ক্ষা। নতুন কিছু হবে এবারের বিপ্লবোত্তর বাংলাদেশে? নতুন ইনকলাব কি নয়া জামানার দাওয়াত নিয়ে আসবে? অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।